একটা গাড়ি রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে, 4 জন প্যাসেঞ্জার, 4 জন মিলা গাড়িটা ধাক্কাইতেছে, কিন্তু গাড়িটা 1 ইঞ্চিও নড়তেছে না। কারণটা কি? 4 জন লোক একটা গাড়িকে ধাক্কাইতেছে, গাড়িটা 1 ইঞ্চিও নড়তেছে না। কারণ কি? তোমরা বলো কেন নড়তেছে না? কারণ 2 জন গাড়ির সামনে থেকে ধাক্কাইতেছে, 2 জন পিছন থেকে ধাক্কাইতেছে। হাসতে হাসতে অন্ধ, মুখটা তাহার বন্ধ, চোখটা গেল বুঝে। হাসতে মানা, অকথা অকাজে। তবে যৌক্তিক হাসিতে নেই মানা, হাসবে সবাই, শিশু, যুবক, বৃদ্ধ নানা। কারণ থাকতে হবে ভালো। অন্ধকারে একলা হলে দেখবে সবাই আলো। আজকের বিষয়বস্তু হইতেছে লাইট, প্রখর। বলো প্রখর, আলো কি? Sir, light is the electromagnetic radiation with wavelength between 380 and 750 nm, which is the visible to the human eye. সংজ্ঞাটাও প্রখর হইছে। গুড, ভেরি গুড। কিন্তু সমস্যাটা হইলো আমরা প্রখর কিংবা কঠিন জিনিস বুঝি না। তোমরা কি বুঝতে পারছো? প্রখর তুই বুঝছস? মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যার কোনো বেইল নাই, মানে দাম নাই। কারণ মুখস্থ বিদ্যা তোমার মর্মে প্রবেশ করে না। আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বড় সমস্যা হচ্ছে এই মুখস্থ বিদ্যা। আলোকে বুঝতে হইলে সবার আগে বুঝতে হবে অন্ধকারকে। অন্ধকার না বুঝলে আলো বোঝা যাবে না। সেই ক্ষেত্রে এই রুমটা যদি অন্ধকার হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো। কি করা যায় তাইলে? হ্যাঁ স্যার, দরজা জানালা সব বন্ধ করে দিই তাইলে? সময় সাপেক্ষ ব্যাপার। তার চেয়েও সহজ একটা পদ্ধতি আছে, খুব সহজ। চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার। চোখ বন্ধ কর, সবার চোখ বন্ধ। বন্ধ করছো সবাই চোখ? কি দেখা যায়? ঘোড়ার আন্ডা, কিছুই দেখা যায় না। চোখ বন্ধ করলে কিচ্ছু দেখা যায় না, অন্ধকারও দেখা যায় না, এমটি। চোখ খোলো। চোখ খুললে প্রথম আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা কি? আলো। চোখ খুললে আমরা প্রথম যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আলো। প্রতিদিন ভোরে সমস্ত অন্ধকার বিনাশ করে দিয়ে পূর্ব দিগন্তে উদিত হয় এক আলোক পিণ্ড, যার নাম দিয়েছি আমরা সূর্য। আলো ছাড়া আমরা অন্ধ, নেত্রহীন এক কৃষ্ণ বিবর, শূন্য এক অসীম বিভীষিকা। সেই কারণেই জ্ঞানকে আলো বলা হয়। মূলত আমরা কিন্তু জ্ঞানের চোখ দিয়েই দেখি। যেমন দেখছেন অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, কান্ট, হেগেল, সিদ্ধার্থ, যিশু খ্রিস্ট এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই আলো দিয়ে তৈরি। আকাশের দিকে তাকালে দেখা যায় আলোর ঝর্ণাধারা, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ, প্রক্সিমা, আলো প্রকাশ, আলো প্রেম, আলো জ্ঞান, আলো অমৃত সুধা, আলো মানবতা, আলো প্রাণবতা, আলো বিবেক, আলো শক্তি, আলো। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় ভরা, আলো আমার। কি ব্যাপার মঞ্জু স্যার, আপনার ক্লাস তো শেষ হচ্ছে অনেকক্ষণ। আই এম অলরেডি ইনসাইড দ্য ক্লাসরুম অ্যান্ড ইউ ডোন্ট ইভেন নোটিস মি। এটা কি ধরনের কথা বলেন তো? কারণ আপনি আলোর মধ্যে ছিলেন না, আমার চোখ বন্ধ ছিল, সেই কারণে দেখতে পাইনি। এনিওয়ে সরি, ক্যারি অন। যাই। মেহেদী সাহেব,
রেগুলার সাহেব আর কত কাজ করবেন, আসেন একসাথে লাঞ্চ করি। তো ইংরেজি স্যার আসলো না? তার কথা বলতেছে কে? মিজান স্যার। আপনি জানেন না সে ঘড়ি ধরে লাঞ্চ করে? তো আমরা কি গড়ি অফ করে লাঞ্চ করি নাকি? আমরা তো তাও একসাথে খাই, গল্প করি, আড্ডা দেই। কেউ কেউ তো আমাদের নাগালেই আসে না, আকাশে আকাশে ঘুরে বেড়ায়। তার কথা বলতেছে কে আবার? আমাদের জুয়েলারি ম্যাম দেখেন, কারোর সাথে মিশে না, গল্প করে না, একা একাই খাইতেছে। উনি শুধু একা নাম, এই গোত্রের আরেকজন আছে। কে? কে আবার? আমাদের মঞ্জু স্যার। ভাই এই লোকটারে দেখলেই না আমার গায়ে রীতিমতো জ্বালা দেয়। তুমি নিজেকে যে কি মনে করে? ওই যে চলে আসছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সরি, কিছু বলবেন? আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি বলুন। আপনি ভাত খাচ্ছেন কি মাছ দিয়ে? সেই রুই মাছ। হ্যাঁ অবশ্যই রুই। আপনি জুওলজি পড়ান, ভেবেছিলাম আপনি জানবেন বিষয়। এটা রুই, কিন্তু এর পেছনে একটা বিশেষণ আছে, এটা রূপালী রুই। এটা অ্যাকচুয়ালি জেনেটিক্যালি মডিফাইড একটা মাছ, খুব সুস্বাদু এবং অন্য যে কোনো মাছের চেয়ে শতকরা 40% বর্তমান। স্বাদটা ভালোই। তা জুলজি সম্পর্কে তো দেখছি আপনার খুব ভালোই ধারণা আছে। তা আর কি কি জানেন জুলজি সম্পর্কে? না ম্যাডাম, সেটা আপনি আমার চেয়ে বরং ভালো জানেন। তবে মাছ বিষয়ে আমি আপনাকে কিছু মজার তথ্য দিতে পারি। কেমন? যেমন মাছ সামাজিক জীব, তারা দলবদ্ধ হয়ে বসবাস করে, একসঙ্গে থাকে। মাছের ভোকাল কর্ড নেই, যে কারণে মাছ কথা বলতে পারে না। তবে তাদের সাংকেতিক ভাষা আছে, সেই ভাষার মাধ্যমে তারা শিকার করতে পারে। কিছু কিছু মাছ জন্মের পরেই প্রায় 50 কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে মাইগ্রেট করে ফেলে। মাছের স্মৃতিশক্তি মহান, খুব প্রখর। মানুষের চেহারা এবং কণ্ঠস্বর তারা মনে রাখতে পারে। আবার কিছু কিছু মাছ ছদ্মবেশ ধারণ করতে পারে, মানে রং পরিবর্তন করে। তবে সেটা মানুষের পর্যায়ে না। এই রং পরিবর্তন করা এবং ছদ্মবেশ ধারণ করার ক্ষেত্রে মানুষ সবচেয়ে কঠিন, আর কেউ না। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাছ বিষয়ে এত ভালো জ্ঞান দানের জন্য। তা আমার খাওয়া তো শেষ, আপনি খাবেন না? না, আমি আসলে জ্ঞান দেওয়ার জন্য বা খাওয়ার জন্য এখানে আসি নাই। আমি প্রায়ই খেয়াল করি যে আপনি এখানে বসে একা একা লাঞ্চ করেন। আমার মনে হলো যে আপনাকে একটু সঙ্গ দেওয়া উচিত। মাঝে সামনে দিয়ে নামাই লাগছে, তাড়াতাড়ি আসেন। বসকে ও কি আছে? থামো, স্টপ দিস। চলো থামো, থামো, স্টপ, স্টপ, আই সে স্টপ। কি দেখছেন? থামো, থামো, কল দ্য পুলিশ। এই তোমাদের লেখাপড়া? হ্যাঁ, স্কুলে এগুলো করতে আসো না গুন্ডামি করতে আসো? লেখাপড়া করতে আসো না গুন্ডামি করতে আসো? হ্যাঁ, কি কথা বলো না কেন? সেভেন বলতে মাথা নিচু করে থেকে তোমরা যদি ভাবো যে পার পেয়ে যাবে, তাহলে ভুল ভাবছো। তোমার সাহস কি করে হয়? স্কুলের মধ্যে একটা দল করেছো, দুটো মেয়েকে তার সঙ্গে যুক্ত করেছো। হাউ ডিয়ার ইউ অল! মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, টেক্সট এক্সামের ড্রাফট রুটিনটা আছে, একবার দেখবেন? এটা রাখেন, আপনি বসেন। বলো, কোন সাহসে তোমরা মারামারি করতে গেল? বলো। স্যার, ওরা আমাদের গ্রুপের মাদ্রাসার সাথে বাজে ব্যবহার করছে। গ্রুপ? এটা তো স্কুল। স্কুল আবার কি গ্রুপ? এই গ্রুপ আমি টলারেট করব না। কি বাজে ব্যবহার করছে? কি বাজে ব্যবহার করছে বলো।
ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কিরে রেড লাইট রেড লাইট রেড লাইট রেড লাইট রেড লাইট রেড লাইট রেড কি লাইট সমস্যা তোদের? সমস্যা তো তোর, রেড লাইট জ্বলতেছে, রেড লাইট রেড লাইট রেড লাইট। এইসবের মানে কি? আমি কিন্তু স্যারের কাছে কমপ্লেইন করব। যা কর গিয়া, রেড লাইট রেড লাইট রেড লাইট রেড লাইট। কিসের রেড লাইট? রেড লাইট রেড লাইট রেড লাইট রেড লাইট জায়গা রেড লাইট। আরে এমনি ভ্যান্ডার মতো প্যান দিলে হবে? বল না কে মারছে, বল। আরে কোনা আমার গ্রুপের লোকে কেউ কিছু করলে আমরা কি ছাইরা দিমু? নল্লি ছুটাই দিমু না? কালকে আপনার ক্লাস ছিল, ক্লাসের পরে কি ঘটেছে আপনি কিছু দেখেন নাই? জি না স্যার। একটা মেয়ের মিনিস্ট্রেশন হয়েছে, সেটা নিয়ে আপনার ছাত্ররা টিচ করেছে, আর আপনি কিছুই দেখেন নাই। শুধু ক্লাস নিলে কি দায়িত্ব শেষ হয়ে যায়? এমন একটি বিষয় আপনি ওভারলুক করলেন। আচ্ছা, এখন কি এইসব বিষয় নিয়ে আলোচনা করব? জি, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মিনস্ট্রেশন একটা ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে খুব খোলামেলা আলোচনা করা দরকার। আচ্ছা, লাজ লজ্জার একটা বিষয় আছে তো নাকি? দেখেন, আমি এখন কয়েকটা কথা বলবো, আপনি পার্সোনালি নেবেন না। আমাদের ঘুষ নিতে লজ্জা লাগে না, দুর্নীতি করতে লজ্জা লাগে না, প্রাইভেট পড়িয়ে অবৈধভাবে টাকা রোজগার করতে লজ্জা লাগে না। কিন্তু একটা ন্যাচারাল ব্যাপার যেটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই ঘটে, সেটা নিয়ে আলোচনা করতে আমাদের লজ্জা লাগে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। আমরা শিক্ষকরাই যদি এমন হই, তাহলে ছাত্রদের কি শিখাবো? ঠিক আছে, আপনি আসেন। স্যার, আজকে একজন ছাত্রীর সঙ্গে হয়েছে, ভবিষ্যতে আরও হবে। এখন এটা লাগাম টেনে ধরতে হবে, সবাইকে বোঝাতে হবে। জি স্যার, সেটাই। মিনস্ট্রেশনের ব্যাপারটা ছাত্রছাত্রীদের খুব সহজভাবে বোঝাতে হবে। এটা নিয়ে যে লজ্জার বাধাটা আছে সেটা কাটাতে হবে, কারণ এটা তো একটা ন্যাচারাল ব্যাপার। এটা যে লজ্জার ব্যাপার না সেটা বোঝাতে হবে। স্যার, আমি আরো একটা প্রস্তাব আপনাকে দিতে চাই। গার্লস কমন রুমে একটা বক্স থাকবে যার মধ্যে স্যানিটারি প্যাড থাকবে। মেয়েরা তাদের প্রয়োজন মতো সেটা ব্যবহার করবে। নুসরাত ম্যাডামকে বলবো আপনি যদি একটু এটা কোঅর্ডিনেট করেন। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে সামনে যে মিটিং আছে, ম্যানেজিং কমিটির মিটিং আছে, আমি সেখানে কথাটা তুলব। কিন্তু এই 7 জনকে কি করবো? আচ্ছা, 1 মাসের জন্য বহিষ্কার করে দেই। স্যার, আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যাবে। আসলে বয়স অল্প, সেন্টিমেন্টাল হয়ে গেছে একটা ইস্যু নিয়ে। স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। কিন্তু মাফ করে দিলে তো ওরা পেয়ে বসবে। না স্যার, সেটা আমি বুঝতে পারছি যে একটা শিক্ষা ওদের দেওয়া দরকার। স্যার, আপনি আমার উপরে ছাড়েন, একটা দিন টাইম দেন, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখি। গ্রুপের নাম দিছস 7 উলফ, আর খাড়ায় রয়েছে সব ক্যাঙ্গারুর মতন। এই সোজা, স্কুলটা আমার বাপের, তখন স্কুল না এটা। তাহলে এই যে ভাঙচুর করলি, এই যে তছনছ করলি, এই যে গাছগাছালি নষ্ট করলি, কারণ কি?
হ্যাঁ, সব আগের মতো দেখতে চাই আমি, সব তোরা ঠিক করবি। নেকড়ে হইলে নেকড়ের মতো গতি থাকতে হইব। যাও বাস। স্যার আপনাকে একদম ভূতের মতো লাগছে। হ্যাঁ, ইউ আর রাইট, আমি একজন ভূত। স্যার আপনি কি ভূত বিশ্বাস করেন? অবশ্যই ভূতে বিশ্বাস করি। আমি ভূত, তুই ভূত, ও ভূত, সে ভূত, এই ক্লাসে যারা আছে সবাই ভূত, বাইরে যারা আছে তারাও ভূত। তার আগে একটা প্রশ্নের উত্তর তোমরা আমারে দাও। একটা টর্চ থেকে যদি আলো চাঁদের দিকে মারি, তাহলে সেই আলো কি চাঁদে পৌঁছাইবে? কে বলতে পারো? না স্যার। অবশ্যই হ্যাঁ স্যার, আলো অবশ্যই চন্দ্রে পৌঁছাইব। পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ড লাগবে, কারণ আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3 লক্ষ কিলোমিটার। আচ্ছা, এখন প্রশ্ন হইল আমরা দেখি কেন দেখি? একটা বস্তুর দিকে আমি তাকাইলাম, বস্তুটা আমি দেখতে পাইতেছি, কারণটা কি? কারণ ওই বস্তু থেকে একটা আলো এসে আমার চোখে পড়ে, সেই কারণে ওই বস্তুটাকে আমরা দেখতে পাই। এই যে বস্তুটা থেকে আলো এসে আমার চোখে পড়লো, এই আলোটা চোখে পড়তে একটা সময় লাগে না? লাগে তো, হ্যাঁ? সেই সময়ের ব্যাপারটা বুঝাইতেছি একটু পর। টাইম লাগায় কি ঘটতেছে সেইটা কি বলছিলাম আজকে? আমরা সবাই যে ভূত সেটা প্রমাণ করব, ঠিক আছে? যাই হোক, এখন কথা হইল আমাদের পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারাটার নাম হইল প্রক্সিমা সেঞ্চুরি। সেটা আমাদের পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ দূরে। অর্থাৎ ওই তারা থেকে আমার চোখে আইসা ওই তারার আলোটা পড়তে সময় লাগে 4.2 বছর। আমি মনে করতেছি তারাটা আমি এখন দেখতেছি, আসলে তা না। আমি আসলে 4.2 বছর আগের এই তারার ইমেজটা দেখছি, আমি বর্তমান তারাকে দেখতেছি না। আমি দেখতেছি কি ওই তারার 4.2 বছর আগের ইমেজ। ওকে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমি যে তোমাকে দেখতেছি সেটাও কিন্তু ঠিক এই মুহূর্তের তুমি না, একটু হইলেও আগের। কারণ আসতে যে সময়টা লাগছে সেই সময়টা তো অতীত হয়ে গেছে, সেই সময়টুকু আগের। ওই ফ্যানটার ক্ষেত্রেও তাই, এই বেঞ্চটার ক্ষেত্রেও তাই। তাহলে তো আমরা বলতে পারি আমরা যা দেখি তার কোনো কিছুই বর্তমান না, সব ভূত, অতীত, নাকি? ক্লিয়ার? শিওর? পরশুদিন টেস্ট পরীক্ষা, এখন আলোর ব্যাপারে লিখতে পারবি না? এমন কেউ আছে যে বোঝে নাই? গুড, ভেরি গুড। আলোর ব্যাপারে লিখবি, বইয়ের ভাষায় লেখার দরকার না, যা বুঝাইলাম সেইভাবে নিজের ভাষায় লিখবি। বাই, শুভকামনা। এখন আর কান্নাকাটি করে কি হবে? তাহলে কি করবো? খুশিতে নাচবো? মনটা চাইতেছে এই গাছের ডালে দড়ি লাগায় ঝুল্লা পড়ি। দোষ, বিশ্বাস কর, লাইফটা না আমার একবারে শেষ। আমার আব্বু আমাকে আস্ত রাখবে না রে।
নাদিয়া, মাথা নিচু করে আসিস কেন? দেখি মাথা তোল। স্কুলে আর মুখ দেখাতে পারবো না। কিরে, আমার দোকানদারে তো তোরা মরাবাড়ি বানাই হেলাইলি, চা দিমু? মনির, চা দে আমারে। রাইট চা দিবি, রং চা খাইছি কোনো সময় আমি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি বিষয়? 7 উলফস, হ্যাঁ? উলফ গো চেহারা চিকার মতো হয়ে গেছে কেন? কান্দোস কে লেগে? কি ব্যাপার, কি ক? স্যার আমরা ফেল করছি। কনগ্রাচুলেশন, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। স্যার আপনি কিছু একটা করেন। ওকে, মনির আরো 7টা রাইট চা দে। কি করলাম তো, চা খাওয়াইতেছি তো। কান্দাকাটির তো কিছু নাই, ফেল করছো যখন কানবি কেন? সেলিব্রেট কর, চা খা, রাইট চা। স্যার কেমনে পড়বো বলেন, আব্বা সারাদিন মারে। আচ্ছা, সারাদিন মারার পরেও তুই এত হ্যান্ডসাম কেন? মারে কেন? স্যার আব্বা চায় আমিও তার মতো ব্যাংকার হই, এই জন্য সারাদিন বই নিয়ে বসায় রাখে। টিভি দেখতে গেলে মারে, খেলতে গেলে মারে। স্যার আমার না পড়ালেখা করতে ভালো লাগতেছে না। এক কাজ কর, সুতা কেন, সুতা কিনা মাঞ্জা দিয়া গুড্ডি উড়া যা। আর কার কি ক্রাইসিস শুনি? স্যার আমি পড়বো কখন? বাপের দোকান সামলাতে সময় জায়গা, সেই স্কুল থেকে আহি ফিরে রাইতে। স্কুল শেষে কই যাও? দোকানে যাই। দোকান যাইতে হয় কেন? স্যার আমগো তো চায়ের দোকান, আমি না গেলে সংসার চলবো কেমনে স্যার? এটা খুবই একটা প্যাথেটিক, একটা ট্রাজিক স্টোরি, বুঝলাম। আর কার কি ক্রাইসিস? হ্যাঁ, আমার বাপ তো আমারে পড়াইতে চায় না, কয় এত লেখাপড়া করে কি হবে? হ্যাঁ, আমার বাপকে আমারে মালয়েশিয়া পাঠায় দেবে। ভালো তো, তুই এক কাজ কর, মালয়েশিয়ান ভাষা শিক্ষার একটা বই কিনে ওইটা পড়া শুরু কর। আর স্যার এমনি তো আমার মাথা দিয়ে কিছু ঢোকে না, আবার আব্বারে বলছিলাম যে আর্টসে ভর্তি হই, আব্বা জোর করে সায়েন্সে ভর্তি করে দিছে। কি করবো কোন স্যার? তো ভয়ঙ্কর অন্যায় করছে তোর বাপ, তার তো জেল জরিমানা হওয়া উচিত। আর কার কি ক্রাইসিস? স্যার পড়াশোনা করে কি করব বলেন? আব্বু বলছে ইউকেতে পাঠাই দিবে চাচুর কাছে। আরে বাপ, ইউকে? তারপর? স্যার প্রাইভেট ছাড়া কি পাস করা যায় বলেন? বাবা একটা সাবজেক্টেরও প্রাইভেট দেয় না। তোর আব্বার অনেক কঠিন শাস্তি হওয়া উচিত, খুব অন্যায় করছে সে। আচ্ছা এখন শোনো, এইসব ভুজুং ভাজুং আমারে দেখায় লাভ নাই। এইসব প্যাথেটিক গল্প, এগুলো আমাদের শোনায় কোনো লাভ নাই। এর চেয়ে আরো অনেক কঠিন পরিস্থিতিতে অনেক মানুষ পড়ালেখা করছে এবং পৃথিবীতে অনেক বড় মানুষ হিসেবেই তারা প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই জায়গায় আসছি, তার পিছনে গল্প আছে, বেদনার গল্প, না খেয়ে থাকার গল্প, ওগুলো শোনাইতে চাই না। এই কান্দাস খান, চুপ। স্যার দয়া করে হেড স্যারের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন না স্যার। সুপারিশ কি কমু? হ্যাঁ, 7 উলফস সিকা হয়ে গেছে ফেল কইরা। এই তোরা কি কিশোর গ্যাং? তোর গ্রুপের নাম 7 উলফ? ভদ্র ঘরের সন্তান তোরা। ফেল যেহেতু করছস কি আর করবি, গ্রুপের নাম চেঞ্জ করে 7 লুজার রেখে দে। এই চা হইলো না? দে। ঠিক আছে, আমি ধর হেড স্যারের সঙ্গে কথা কম। আমি এত নাচনের কিছু নাই। শনিবার দিন ম্যানেজিং কমিটির মিটিং, ওইখানে আমি কথা বলবো, কিন্তু তোকেও আমার কথা দিতে হবে যে ঠিকঠাক মতন পড়ালেখাটা করবি। আমি যেভাবে বলবো ওইভাবে করবি। স্যার আপনি যা বলবেন আমরা তাই করবো স্যার। হ্যাঁ, আমিও কিন্তু রিস্ক নিতেছি, অনেক বড় একটা রিস্ক। ঠিক আছে, কথা যদি ঠিক মতো শোনো তাহলে সবার গার্ডিয়ানের সঙ্গে কথা বলবো আমি। ওকে, হ্যাঁ। এই বাইরে কেন তোরা এখনো?
চা শেষ করে ডাইরেক্ট বাসা যাবি সবাই। জি স্যার। আমি খবর নেব কিন্তু। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। এবারের এসএসসি টেস্ট পরীক্ষার রেজাল্টে আমরা সবাই গর্বিত। আপনারা শুনে আনন্দিত হবেন যে 152 জন শিক্ষার্থীর মধ্যে উক্ত পরীক্ষায় 145 জনই কৃতকার্য হয়েছে। এই সফলতার পেছনে প্রতিটি শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতা তথা নেতৃত্বেরই প্রতিফলন ঘটেছে। এই সফলতায় আমরা গর্বিত। আমি অনুরোধ করব প্রত্যেকে হাততালি দিয়ে এই সফলতা উদযাপনের মাধ্যমে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করবেন। কি ব্যাপার মঞ্জু সাহেব, আপনি করতালিতে অংশগ্রহণ করলেন না যে? এনি প্রবলেম? ধন্যবাদ স্যার, আমি হাততালি দিতে পারলাম না কারণ যে 7 জন অকৃতকার্য হয়েছে তাদেরকে বাদ দিয়ে এই সেলিব্রেশনটা আমি মানতে পারছি না, কারণ ওই 7 জনও আমাদের সন্তান। ওই অকৃতকার্য 7 জনকে বাদ দিয়ে যে 145 জন সাময়িক কৃতকার্য হয়েছে তাদের নিয়ে এই সেলিব্রেশনটা হতে পারে না, তাহলে সেলিব্রেশনটা অসম্পূর্ণ হয়। সাময়িক বললাম এই জন্য কারণ মূল পরীক্ষা স্যার এখনো হয় নাই। যেহেতু মূল পরীক্ষা এখনো বাকি আছে, আমি বিশ্বাস করি যে এই 7 জনকে সেই মূল পরীক্ষা দানে রহিত করাটা অসমীচীন। আমি স্যার এদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। কারো পরিবারের সমস্যা, কারো টাকার সমস্যা, কারো বাবার ব্যবসায় সময় দিতে হয়, কেউ পড়াশোনায় দুর্বল। হ্যাঁ, আমি মানি যে ওদেরও গাফলতি আছে, কিন্তু স্যার ওরা তো আমাদের মতো ম্যাচিউর না। ওদের দিকটা তো আমাদের দেখতে হবে, ওদেরকে তো ম্যাচিউর করবো আমরাই। এসব তো গার্ডিয়ানদের দেখার কথা, আমাদের না। তাহলে আমরা কি? আমরা গার্ডিয়ান না? না না, আমিও তাই বলি। এভাবে যদি ওরা ফেল করার পরও ওদেরকে নিয়ে আমাদের আলোচনা করতে হয়, তাহলে তো পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। হ্যাঁ, তাহলে তো শিক্ষার কোনো উদ্দেশ্যই থাকে। একদম ঠিক। সারা বছর ছাত্ররা কি করে? সারা বছরে এই 5টা প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দেবে, সেটাও যদি না পড়ে তাহলে আমাদের কি করা? আমাদের ছাত্রদের রেসে নামতে হয়, ফার্স্ট হওয়ার রেসে। দ্যাটস ওয়াই তারা আনন্দ পায় না। এটা তাদের কাছে একটা কঠিন কাজ মনে হয়, প্রতিযোগিতা মনে হয়, আর ওরা শিক্ষা লাভ করে আনন্দের মধ্যে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা তো বহু আগে বলে গেছেন, যে শিক্ষায় আনন্দ নেই সেই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। এশিয়া মহাদেশের একটি দেশ জাপান, সেখানে শিক্ষা ব্যবস্থার অবস্থা কি? বাচ্চারা সেখানে হাসতে হাসতে, খেলতে খেলতে, ফুল, পাখি, নদী, প্রজাপতি দেখতে দেখতে তারা প্রাণীবিদ্যা, দর্শন, ইতিহাস এগুলো শিখে ফেলে। নদী, নালা, পাহাড় এগুলো দেখতে দেখতে তারা জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো শিখে ফেলে। এটাকে তারা বলে সাধারণ জ্ঞান। আর আমরা কি শিখি? আমাদের সাধারণ জ্ঞানের অবস্থা কি? হনুলুলুর রাজধানী কোথায়, এটা আমরা মুখস্থ করি কেন? পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারলে চাকরি হবে। কোন মুষ্টিযোদ্ধা, কোন শ্বেতাঙ্গ মুষ্টিযোদ্ধাকে মুষ্টাঘাত করিয়া তার মুখমানচিত্র বদলাইয়া দিল এবং সেটা কোন সালে, সেটা আমরা। স্যার, এই মুখস্থ বিদ্যার বদৌলতে আমাদের দেশে বক্তার সংখ্যা বেড়েছে, কিন্তু বিজ্ঞানীর সংখ্যা কিন্তু কমেছে। ছিদ্রান্বেষীর সংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু সৃষ্টিশীল মানুষের সংখ্যা ক্রমশ কমছে। কিন্তু স্যার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত আক্ষেপ করে বলেছেন যে বঙ্গদেশে এখন এমন এক সৃষ্টি ছাড়া শিক্ষা প্রণালী প্রচলিত হইয়াছে যে তাহাতে শিক্ষিতেরা বিজ্ঞান দর্শনের কতকগুলি বুলি এবং ইতিহাসের সাল ঘটনা ও রাজাদিগের নামাবলী মুখস্থ করিতে পারিয়াছেন বটে, কিন্তু তাহাতে তাদের রুচিরও উন্নতি করিতে পারেন নাই এবং স্বাধীনভাবে চিন্তা করিতেও শেখেন নাই। স্যার, আমি বলি যে এই 7 জনকে আমরা উপেক্ষা করব না। আমরা
এখানে যারা আছি শিক্ষকেরা প্রত্যেকে যদি এই 7 জনকে জাস্ট একটা সপ্তাহ সময় দেই ওদের দুর্বলতা কোথায় সেটা খুঁজে বের করে সেই জায়গায় যদি আমরা কাজ করি, আমি শিওর স্যার ওরা কৃতকার্য হবে। স্যার কিছু মনে করবেন না, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার পক্ষে সময় দেওয়া সম্ভব হবে না। স্যার আমার তো ব্যক্তিগত জীবন আছে, পারিবারিক সমস্যাও আছে, আমার দ্বারা সম্ভব না স্যার। স্যার আমি মনে করি আমি যা পড়িয়েছি সেটাই এনাফ। যারা ঠিকমতো বোঝার, যারা আমার কথা শুনেছে, তারা ঠিকই পরীক্ষায় পাশ করেছে। এখন ওদের নতুন করে আবার পড়ানো, আবার পরীক্ষা নেয়া, এটা স্যার আমাদের শিক্ষাদানের উপরে সন্দেহ প্রকাশ করা হয়, যেটা আমার জন্য অবমাননাকর। সেই প্রতিবাদে স্যার আমি এই সভা বয়কট করছি। ধন্যবাদ। কি ব্যাপার নুসরাত ম্যাডাম, সবাই চলে গেল, আপনি বসে আছেন, যাবেন না? আমি জীবনে কখনো সত্যকে ছাড়িনি, আজও ছাড়ব না। আমি আছি। তাহলে কিভাবে হবে? দুজন শিক্ষক এতগুলো সাবজেক্ট কভার দিবেন কিভাবে? স্যার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে না পারার কোনো কারণ নাই। অলরেডি আই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ। এটা শুধু আপনার চ্যালেঞ্জ না, এটা আমারও চ্যালেঞ্জ। ফের করলে কিন্তু সবার সামনে আমিও মুখ দেখাতে পারবো না। স্যার আমি যদি ব্যর্থ হই আমি মুখ দেখাবো না, কথা দিচ্ছি আপনাকে। ওকে, লেটস গো অ্যান্ড টেক দ্য চ্যালেঞ্জ। আজকে 7 তারিখ, আগামী 7 তারিখ পর্যন্ত আমার সময়। 15 তারিখে ওই 7 জনের পরীক্ষা হবে এবং আমি আজকেই একটা লিখিত অর্ডিন্যান্স জারি করে দিচ্ছি প্রত্যেক শিক্ষকের কাছে, যাতে ওরা নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে পারেন। বেস্ট অফ লাক। ওকে স্যার, তাহলে এখন কি আমি বাসায় যেতে পারি? আরে কোথায় যাবে, বসেন, আপনি তো সিঙ্গেল, বউ বাচ্চা নাই। স্যার আছে। কি বলে? আমরা তো জানতাম আপনি অবিবাহিত। স্যার ঠিকই জানেন সিঙ্গেল, কিন্তু বাইরে আমার 7টা বাচ্চা, তাদের পরিণতি কি সেটা জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছে স্যার। ও ঠিক আছে, যান। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আগামীকাল থেকে 30 দিন অর্থাৎ 1 মাস, ওই 1 মাসের প্রত্যেকটা দিন মানে 24 ঘন্টা আমার, তোরা আমারে দিয়ে দিবি। আমার কথায় উঠবি, আমার কথায় বসবি, আমার কথায় ঘুমাবি, আমার কথায় খাবি, আমার কথায় টয়লেটে যাবি। ওকে? প্রথম কথা হইল উল্ফ, কুত্তা, বিলাই এগুলো আমার সঙ্গে চলবো না। বড় হয়ে কি হইতে চাচ্ছে এগুলা? নিজেরে জানো, জ্ঞানীরা বলছে নো দাই সেলফ। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোরা প্রত্যেকেই ভবিষ্যতের উজ্জ্বল তারকা। হীনমন্য হওয়ার কিছু নাই, হ্যাঁ, চাইলেই হওয়া যায়, অ্যাচিভ করা যায় জায়গাটা। অবশ্যই তোরা ভবিষ্যতের উজ্জ্বল তারকা, তোদের হাতেই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব, এটা আমি বিশ্বাস করি। তোদের গ্রুপের নাম আমি চেঞ্জ করে দিলাম, তোদের গ্রুপের নাম হইল সপ্তর্ষি মণ্ডল। জীবনে মানুষের মতন মানুষ হয়ে তারার মতো জল জল করবা আকাশে। যাই হোক, লেকচার অনেক হয়েছে। কালকে সকাল 6টায় সপ্তর্ষি মণ্ডলকে আমি আকাশের নিচে দেখতে চাই। ওকে? ওকে? জি স্যার। এখন সবাই সমস্যারে বলো সপ্তর্ষি মণ্ডল। ভোরবেলা আধা ঘন্টা হাঁটলে হৃদরোগ, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এগুলোর ঝুঁকি কমে যায়। সকালে আধা ঘন্টা হাঁটলে আমাদের শরীরে এন্ডোরফিন নামে এক ধরনের
হরমোন নিঃসৃত হয়, যেটা সারাদিন আমাদের পজিটিভ এনার্জি দেয়। সকালে আধা ঘন্টা হাঁটলে টেস্টোস্টেরন নামে আরেকটি হরমোন বৃদ্ধি পায়, যেটা আমাদের তরুণ রাখে। সকালে আধা ঘন্টা হাঁটলে মস্তিষ্ক অক্সিজেন পায়, স্মৃতিশক্তি বাড়ে। সুতরাং সপ্তর্ষি মণ্ডল, দেশের স্বার্থে, তোমাদের নিজেদের স্বার্থে তোমরা আধা ঘন্টা সকালে ব্যায়াম করবে। কি সপ্তর্ষি মণ্ডল, রেডি? স্যার। হাঁসের মতো ফ্যাস ফ্যাস করে বললে হবে, সিংহের মতো গর্জন করে বলতে হবে, রেডি? যাও, স্টার্ট, রান। ও, আপনি চলে আসছেন। কষ্ট করে অবশ্য আসার দরকার ছিল না, আমি তো ছিলামই। কেন? আমি কি টিমের অংশ না? তাছাড়া সেদিন লাঞ্চ করার সময় আপনি আমাকে সময় দিয়েছিলেন, তাই ভাবলাম ঋণ রেখে লাভ কি। আপনার সঙ্গে হেঁটে যদি একটু ঋণ শোধ হয়। তাই ঠিক আছে, তাহলে শুরু করি। কি? সকালে সূর্য ওঠার আগে খালি পায়ে দুজন একসঙ্গে হাঁটলে ঋণ দ্রুত পরিশোধ হয়। তাই? চলেন। খালি পায়ে হাঁটার সময় কথা বললে কি কোনো স্বাস্থ্যগত ঝুঁকির সম্ভাবনা আছে? কেন? না, মানে আপনি কোনো কথা বলছেন না তাই। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। কোনটা হর কোনটা ল? হর লিখতে গেলে হ দিয়া লিখতে হতো নাকি? এই যে হ লেখা শুরু করলাম, আমার এই কলমের লাইনটা এসে কোন দিকে নামতেছে? নিচ দিকে না? হ লিখতে গেলে লাইনটা নিচে নামে। তাহলে মনে রাখবা, হর সবসময় নিচে থাকে। 5 হইল হর। ওকে? আর এই যে ল, ল লিখতে গেলে লাইনটা গিয়ে কোথায় যায়? উপর দিকে যায় না নাকি নিচ দিকে নামে? উপরে যায়। তাইলে লব হচ্ছে 30, উপরেরটা লব, নিচেরটা হর। সিম্পল। আমি বই পড়েছিলাম, বাক্যগুলো খেয়াল করলে আমরা দেখবো কিন্তু যে আমি আর বই এই দুইটা শব্দের কোনো পরিবর্তন নাই। এদের রূপ একটাই, আমি বই। জ্ঞানজামটা লাগাইছে ভার্ব, ক্রিয়াপদ। ও যে চরিত্রহীন, ওর ক্যারেক্টারে ঝামেলা আছে। ও খালি রূপের পরিবর্তন করে, এক সময় এক। ও যদি এই জ্ঞানজামটা না লাগাইতো তাহলে ইংলিশ নিয়ে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু টেনশনের কিছু নাই। আর কয়টা রূপ? ম্যাক্সিমাম 4টা। ব্ল্যাক সিতে মানুষ ডুবে না। কারণ ডুবে না, কারণ ব্ল্যাক সির পানির ঘনত্ব মানুষের চেয়ে বেশি, যে কারণে মানুষ ডুবে না। এই যে পানির মধ্যে একটা লেবু ফেলছি, লেবুটা ডুবে গেছে না? হ্যাঁ, কারণ লেবুর চেয়ে পানির ঘনত্ব এখন কম। হ্যাঁ, আচ্ছা, দেখি চামচটা। এবার কিন্তু লেবুটা ডুবতেছে। হ্যাঁ, কারণ কি? পানির ঘনত্ব বেড়ে গেল, সেই জন্য লেবুটা আর ডুবতেছে। ক্লিয়ার তো নাকি? আমার খুব টেনশন হইতেছে রে দোস্ত, আমি মনে হয় ফেল করব। কি বলো? আমি যেভাবে লিখছি আমার মনে হয় না আমি ফেল করব। 100% শিওর আমি পাস করব। তবে মঞ্জু স্যার আমাদের যেভাবে গাইড করছে, আমার মনে হয় না তুই ফেল করবি। মনে হয় পাস করতে পারবো না দোস্ত, কনফার্ম।
দোস্ত পাস করতে পারবি না মানে কি? তুই তো প্যারা খাইতেছিস কেন? এবার ফেল করলাম, নেক্সট ইয়ার আমরা দুজন মিলে একসাথে আবার এক্সাম দেব। তখন কান্না করো, ঠিক আছে? কান্না করো। আপনি কখন আসলেন? আপনি এখানে এসে একা দাঁড়িয়ে আছেন যে? এমনি এমনি। কি টেনশন হচ্ছে? একটু পরেই তো পরীক্ষার রেজাল্ট দিবে। আপনার সপ্তর্ষি মণ্ডলের আলো ছড়িয়ে পড়বে সারা আকাশে। কি ব্যাপার, আপনার কি কোনো কারণে মন খারাপ? অদ্ভুত মানুষ আপনি। প্রথমে হৃদয়াঙ্গনে বসে বন্ধুত্বের হাত বাড়ান, পরক্ষণেই আবার সেই হাতটা দূর দ্বীপবাসিনীর মতন ছাড়িয়ে নেন চরম অবস্থায়। কি হচ্ছে আপনার? আজ থেকে ঠিক 13 বছর আগে আমি আর 8-10 জন ছেলের মতোই ছিলাম, সহজ, সুন্দর, স্বাভাবিক। কোনো দায়িত্ব ছিল না, কোনো বন্ধন ছিল না। সেই সময়টায় তারুণ্যের এক অদ্ভুত উন্নাসিকতায় ভেসে যেত আমার বৈরাগী দিন রাত। আমার একটা ছোট বোন ছিল, ওর নাম ছিল পুতুল। ও যখন হাসতো জানেন, গাছে গাছে ফুল ফুটত, পাখিরা গান ধরতো আনন্দ, আর জ্যোৎস্নার মধ্যে জ্বলে উঠত লক্ষ জোনাকি। কিন্তু একদিন ফুলেরা ঝরে গেল, পাখিরা বন্ধ করল আনন্দের গান, আর পতঙ্গেরা পুড়ে ছাই হয়ে মিলিয়ে গেল অসীম আধারে। আজ আমার সেই বোনটাকে মনে পড়ছে। কি হয়েছিল? এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ করেছিল। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ও ছাদ থেকে। সেদিন আমি ঠিক করি যে আমি শিক্ষক হব এবং এইসব কোমল প্রাণকে শিক্ষার নামে অশিক্ষায় হারিয়ে যেতে দেব না। নেভার। It's a promise. And you did it. ওই যে আপনার সপ্তর্ষি মণ্ডলরা আসছে। প্লিজ নিচে আয়, প্লিজ নাদিয়া নিচে আয়। নাম, তুই নাম। কে বলছে তুই ফেল করছিস? এই দাঁড়াও, সবাই দাঁড়াও, কথা বলি। এই কে বলছে ফেল করছিস? একটা বাইক আছে, কোনো হ্যান্ড বাইক আছে? তুই নাম। কে বলছে তুই পাস করস নাই? আমি বলতেছি তুই ফেল করস নাই, নাম।
নামতে বলতেছি, নামতে বলতে। স্যার আমার মনে হয় কি আমি একটু করে যাই, বাই দিস টাইম আপনারা সবাই কথাবার্তার মধ্যে থাকেন, ওরে সুযোগই দিয়েন না, কোনো খালি কথা বলতে থাকবেন। নাদিয়া প্লিজ নিচে আয়। তুই না বলেছিলি ফেল করলে কোনো প্রবলেম হবে না? আমি স্যারকে বলে কোনো না কোনো ব্যবস্থা করে দিব। দোস্ত প্লিজ নিচে আয়, প্লিজ নিচে আয় দোস্ত প্লিজ। নাদিয়া স্যার কাছে আসবেন, আমি কিন্তু লাফ দিব। তুই সুইসাইড করলে আমার কিচ্ছু যায় আসে না, কিছুই যায় আসে না। সুইসাইডটা করবি কেন এটা তো বুঝতে হইব আমার। তুই সুইসাইড করে এত লোককে তো বিপদে ফেলাইতে পারস না, সে অধিকার তোর নাই। ফেল করছিস, কেউ বলছে যে আর জীবনে পরীক্ষা দেওয়া যাবে না? হ্যাঁ, তো পরীক্ষা মানেই তো পাসও আছে ফেলও আছে। এখানে এই পাস বা ফেলের ব্যাপারে মাঝখানে সুইসাইড কিভাবে ঢোকে? কোথাও লেখা আছে যে ফেল করলে সুইসাইড করতে হবে? সামনে পরীক্ষা দিয়ে অনেক অসাধারণ রেজাল্ট তো তুই করতে পারোস। তোর প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য ম্যাট্রিক পাস করতে পারে নাই, দুনিয়া তারে চেনে। আইনস্টাইন সুইজারল্যান্ডের জুরিক পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন, ফেল করছেন জুলজিতে। আইনস্টাইনের আত্মহত্যা করা উচিত ছিল তখন। তাইলে তখন যদি আইনস্টাইন আত্মহত্যা করতাম তাহলে পৃথিবীকে আইনস্টাইনে পাইতো? তাইলে যুক্তিটা কোন জায়গায়? বাবা মা মুখ দেখাইতে পারবি না? তাহলে চল তোর বাসায় যাই, যাওয়ার পরে তুই তোর বাবা মারে বল আমি ফেল করছি, আমি সুইসাইড করতে গেছিলাম, এটা ঠিক ছিল কিনা। তারা যদি বলে যে ঠিক আছে, আমি আবার আইনে তোর এই জায়গায় উঠাই দেবো, তুই লাভ দিয়ে সুইসাইড করবি। সামনে তো আর অনেক চমৎকার চমৎকার সময় পড়ে রয়েছে। আমি তো শিওর তুই অসাধারণ করবি। যেই সাবজেক্টটায় ফেল করছস বাকি সবকিছুতে তুই ভালো করছস, ওইটা মেরামত করলেই হবে। লুক এট মি, আমার কথাগুলো তো ঠিক আছে নাকি? হ্যাঁ, এখন আমি তোরা এখান থেকে নামাবো না তুই নিজে নামবি? কাম অন, ইয়েস। Yeah.